এই ভোটারদের কাছে পেনুয়া আজকে এসেছে। তারা সবাই আজকে যারা বসেছে এখানে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী এবং নতুন ভোটার। তারা হচ্ছে যে এই নতুন প্রজন্মের ভোটার এবং প্রথমবারের মতো তারা এবার এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে। নতুন নেতৃত্বে আসলে বাংলাদেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে আমরা জানি। তো এইসব নতুন যারা শিক্ষার্থী রয়েছে, নবীন যারা রয়েছে, তাদের অনেক ধরনের কথাবার্তা থাকে, তাদের অনেক ধরনের চিন্তাভাবনা থাকে নির্বাচন সম্পর্কে। তারা কেমন ভোটার হিসেবে কেমন, এবং তারা তাদের যে নেতা নির্বাচনের দিক থেকে সেই কেমন নেতা চায়, তাদের এলাকাতে কী কী সমস্যা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব যে আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আসলে তরুণদের চিন্তাভাবনা কী। নির্বাচনের যে পরিবেশ, আমরা নির্বাচন কেন্দ্রর যে পরিবেশ, এই বিষয়গুলো আপনি কেমন দেখতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে নুরুল ইসলাম। আমি কক্সবাজার সরকারি কলেজ বাংলা বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নির্বাচনের মধ্যে প্রথম ভোটার হিসাবে অংশগ্রহণ করবে এইবারের মধ্যে। আর আমার আশা আকাঙ্ক্ষা থাকবে আগেকার মতো যে অ্যাজ ইউজুয়াল যে ভোটগুলো হতো, যেমন আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারতাম না, পাশাপাশি হচ্ছে কি ওখানে প্রেশার ক্রিয়েট করা হতো কাকে ভোট দিব। এখন আমরা নতুন মধ্যে, আমরা নতুন নেতৃত্বের মধ্যে আমরা চাই হচ্ছে কি এরকম কোনো অবস্থা থাকবে না। পরিবেশটাই থাকবে হচ্ছে কি গঠনমূলক এবং অংশগ্রহণমূলক। আমরা এমন একজন নেতৃত্ব চাই যেখানের মধ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে। নেতা যে হবেন তার নৈতিকতা যাতে জনস্বার্থে ব্যবহার করেন, তিনি ওখানে আমাদের এলাকায় গিয়ে লুটপাটের মধ্যে অংশগ্রহণ করবেন না। এবং পাশাপাশি হচ্ছে কি এবং ধর্মীয় দিক দিয়ে তার গুণাবলিতা থাকা আবশ্যক বলে আমি মনে করি। নতুন নেতৃত্ব চান নাকি পুরাতন নেতৃত্ব যারা এর আগে দিয়েছে এবং অভিজ্ঞ সম্পন্ন নেতৃত্ব, কি ধরনের নেতৃত্ব আপনি আপনার এলাকাতে চান? আচ্ছা, ধন্যবাদ পেনুয়া নিউজকে। আমি ইরতের মোহাম্মদ তানহা, ম্যাথমেটিক্স রানিং 4th ইয়ারে পড়তেছি। পুরাতন নেতৃত্ব সম্পর্কে আমাদের যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা আছে। যদি আমরা আমাদের চারপাশের পরিবেশের দিকে তাকাই, তাহলে সেটা বুঝারাই বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে চলতেছে, অথবা পুরাতন নেতৃত্ব কোন দিকে গেছিল। এখন আমাদের যে নতুন নেতৃত্ব যারা আসবে, অথবা আমরা যাদেরকে নতুন নেতৃত্ব হিসেবে আশা করি, তাদের মধ্যে হচ্ছে যে সুনির্দিষ্ট আমাদের প্রবলেমগুলা তুলে আনার মতো করে এরকম একটা বুদ্ধিমত্তা বা এরকম শক্তিগুলো থাকতে হবে। এখন আমরা দেখতেছি যে সে রাজনীতিতে আসতেছে, যার ইচ্ছা সে রাজনীতি করতেছে, যেরকম ইচ্ছা ওইরকম। রাজনীতির কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্স নাই, এই চাঁদাবাজি লুটপাট এগুলোতে ব্যস্ত। আমরা এই ধরনের কোনো নেতৃত্ব চাই না, আমরা সম্পূর্ণ নতুন নেতৃত্বই চাই। শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন অথবা কি কি উন্নয়ন করা প্রয়োজন বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আমাদের মতো তরুণ যে ভোটারদের মতামত গ্রহণ করার জন্য যে পেনুয়া নিউজকে। তো আমি খুরশেদ মুস্তাফা কামাল, যে কক্সবাজার কলেজের একজন রানিং স্টুডেন্ট। তো আমি প্রথমে বলবো, আমি যখন উপকূলীয় এলাকার একজন শিক্ষার্থী, যে আমার ইয়াটা হচ্ছে উকিয়ার মধ্যেই আমার গ্রাম। তো এখানে আমরা অনেক বলতে গেলে কক্সবাজারের ক্ষেত্রে কক্সবাজার চেয়ে আমাদের উকিয়া টেকনাফের স্টুডেন্টরা অনেক পিছিয়ে। যে ওখানে ভালো প্রতিষ্ঠান নাই, বলতে গেলে মানে ভালো সুযোগ সুবিধা নাই, যেখানে যে কমিটি নেওয়ার জন্য নয়, যে প্রতিষ্ঠানের মধ্যে এখন আমরা অনেকেই দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান, যে কলেজ আমাদের উকিয়াতে যে কলেজ আছে, টেকনাফে যে কলেজ আছে, এখানে দেখি রাজনৈতিক ব্যক্তিত্বরা কমিটির জন্য পাগল হয়ে যায়, যে তারা অবকাঠামোগতভাবে যে উন্নয়ন করবে, যে ক্লাসরুম বৃদ্ধি করবে, ভালো একটা যে ল্যাব তৈরি করবে, সে সমস্ত কোনো উদ্যোগ আমরা দেখি না। যে আমরা যারা নতুন নেতৃত্ব আসবে তাদের কাছ থেকে এমন কিছু জিনিস চাই যে কলেজের মান উন্নয়ন হবে। যেমন কি আপনি অবশ্যই আমাকে একটা রাখতে পারেন, যে উকিয়া কলেজের মধ্যে বিগত কয়েকদিন আগে যে ফলাফলটা হয়েছে, এটা যে লজ্জাজনক, যা বলতে গেলে। যে আপনি দেখেন টেকনাফের মধ্যে দেখেন, ওই যে অনেক কলেজ আছে লজ্জাজনকভাবে তারা মানে রেজাল্টটা করছে। তো আমি চাইবো আমার উপকূলীয় অঞ্চলের জন্য যে এমন একজন নেতৃত্ব আসুক যারা কমিটির জন্য হানাহানি করবে না, মারামারি করবে না, যে কলেজকে একটি উন্নতমান যে মাদ্রাসা যেগুলো আছে এগুলোকে উন্নতমানের ল্যাব দ্বারা, ভালো শিক্ষক দ্বারা যে পরিচালনা করার ক্ষেত্রে যারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, তাদেরকে আমার প্রয়োজন, আমি তাদেরকেই চাই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি এবার প্রথমবার ভোট দিবেন, তাই তো? ভোটার মানে কেমন পরিবেশ
থাকা দরকার বলে আপনারা মনে করেন, এবং আপনার যে ভোট কেন্দ্রটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি মোহাম্মদ সোহেল ইমরান। আমি অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের কক্সবাজার সরকারি কলেজের একজন ছাত্র। যেহেতু আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলে আমরা বুট কেন্দ্রে বুট দিতে যেতে পারি নাই, এবং আমাদের বুট এটা নিশিরাতে হয়ে গেছে, এবং বা বুট কেন্দ্রে যাওয়ার আগে আমরা শুনেছি কি সেটা আমার বুটটা অন্য কেউ দিয়ে ফেলছে, বা একতরফা নির্বাচন হওয়াতেও আমরা দেখা যায় কি আমরা অনীহা প্রকাশ করছি বুট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে, যেটা আমরা আগামীতে আমরা সেরকম একটা একতরফা নির্বাচন এবং এরকম নিশিরাতের কোনো নির্বাচন আমরা তরুণ প্রজন্ম এবং আগামীর যে 5ই আগস্টের পরবর্তী যে একটা ছাত্রদের এবং তরুণদের এবং বাংলাদেশের যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যেন আগামীর বাংলাদেশের যে আগামী সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 26 সালে যেটা ফেব্রুয়ারি মাসে হবার কথা চলছে, সেটা যেন অংশগ্রহণমূলক এবং নিরাপদময়, এবং যেন সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং তরুণ প্রজন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই, নারী পুরুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের যে একটা উৎসবমুখর পরিবেশে এবং নিরাপত্তার চাদরে তারা যেন তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেরকম একটা নির্বাচন আমি অবশ্যই দেখতে চাই। আমি জসিম মাহমুদ, কক্সবাজার সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। কক্সবাজার 4 আসনের উকিয়া টেকনাফের একজন ভোটার হই। আপনারা জানেন টেকনাফ একটি সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে রোহিঙ্গার একটা সমস্যা রয়েছে এবং অপহরণের বিরাট একটা সমস্যা রয়েছে, এবং ইয়াবা ব্যবসার, মাদক ব্যবসার অনেক সমস্যা রয়েছে। আমরা আগামীতে উকিয়া টেকনাফের মানুষ যারা ইয়াবা ব্যবসা কিংবা মাদক ব্যবসাকে, অপহরণ চক্রকে এবং রোহিঙ্গা ইস্যুকে সমাধান করতে পারবে, আমরা টেকনাফ উকিয়ার মানুষ এমন একজন নির্বাচনে এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। এবং টেকনাফের দক্ষিণাঞ্চল হওয়াতেই শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি ঘাটতি রয়েছে। আমরা আধুনিক মানের, স্মার্ট বাংলাদেশের আধুনিক মানের শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষা ব্যবস্থার যারা উন্নয়ন ঘটাবে এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করাতে চাই। নারী নেতৃত্বর বিষয়টা যদি আপনি একটু আমাদের বলতেন, যে কক্সবাজারের নারী নেতৃত্বর কী অবস্থা এবং আগামীতে নারী নেতৃত্ব অবস্থা কি হবে, এই বিষয়টা যদি আমাদের বলতেন। ধন্যবাদ পেনওয়া নিউজকে আজকে আমাদের এই কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য, যে আগামী নির্বাচন বা আগামীতে কেমন নেতৃত্ব বা কেমন কি হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে। এখানে আমাকে যে বিষয়টা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে নারী নেতৃত্বের বিষয়টি এখানে জিজ্ঞেস করা হয়েছে। আমি বলবো যে কি নারী নেতৃত্ব, নারীদের যে নেতৃত্ব সেটা ভীষণভাবে দরকার। সেটা আমাদের কক্সবাজার জেলার জন্য হোক, সেটা আমাদের বাংলাদেশের জন্য হোক, সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডের জন্য নারী নেতৃত্বটা খুব বেশি দরকার। কারণ দেখেন, প্রথমত আমি যে কারণটা বলবো সেটা হচ্ছে আমাদের যে জনগোষ্ঠী রয়েছে সারা বিশ্বের যে ওয়ার্ল্ড পপুলেশন, সেই ওয়ার্ল্ড পপুলেশনের কিন্তু বেশিরভাগই হচ্ছে নারী। সো এখন যদি আপনি কোনো ডেভেলপমেন্ট যদি করতে চান, কোনো উন্নতি যদি করতে চান, এখানে কিন্তু সবসময় বা সর্বক্ষেত্রে আপনি পুরুষদের বা যে পুরুষ নেতৃত্ব যেটা আছে সেটা দিয়ে কিন্তু সফল হওয়া যাবে না। আমরা জানি যে কি নারী এবং পুরুষকে একটি গাড়ির 2টি চাকা হিসেবে গণনা করা হয়। এখন কোনোভাবে যদি একটি চাকা যদি নষ্ট হয়ে যায় বা একটি চাকা যদি ব্যবহার না করে বা কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা চলা খুবই মুশকিল হয়ে যায়, মানে অসম্ভব বলতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই নারীদের নেতৃত্ব দরকার। আর যদি কক্সবাজারের প্রেক্ষিতে বলি, আমি বলবো যে কি এখানে তো আরও বেশি দরকার। আমাদের জায়গাটা, এই কক্সবাজার এরিয়াটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট। এখানে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে যেখানে নারীদের ভূমিকা থাকা আমি দরকার বলে মনে করি। এবং আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন আমরা যদি ডেভেলপমেন্ট সাইটের দিকে দেখি, আমরা উন্নত দেশ যেমন ফিনল্যান্ড বলি, নিউজিল্যান্ড বলি, এই দেশে কিন্তু নারী নেতৃত্বটা কিন্তু প্রবল। তাদের যে সংসদ রয়েছে, সংসদের মধ্যে কিন্তু নারীদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে, যেমনটা আমাদের বাংলাদেশেও কিন্তু রয়েছে। আমাদের বাংলাদেশের মোট আসনের কিন্তু 50টি আসন কিন্তু সংরক্ষিত রয়েছে নারীদের জন্য। হ্যাঁ, এটা ঠিক যে পুরুষদের চিন্তাভাবনা একটু ভিন্ন হয় বা পুরুষদের চিন্তাভাবনা আলাদা হয়, তবে নারীদের চিন্তাভাবনাও কিন্তু তার চেয়ে আলাদা হয়। এমন কিছু কিছু ফ্যাক্টর থাকে যেখানে দেখা যাচ্ছে যে কি হয়তো পুরুষরা নেতৃত্ব দিতে পারছে না, বা পারলেও
হয়তো সেটা তুলনামূলক একটু কম হচ্ছে, যেই জায়গার মধ্যে হয়তো নারীরা নেতৃত্ব দিতে পারে। যদিও নেতৃত্বের জন্য নারী পুরুষ উভয়ই কিন্তু, যদি সঠিক নেতৃত্ব দানের ক্ষমতা থাকে তাহলে উভয় নারী পুরুষ কিন্তু নেতৃত্ব দানের ক্ষমতাটা রাখে। তবে স্পেসিফিকলি যদি বলি যে নারীদের নেতৃত্ব দরকার কিনা, আমি বলবো যে কি হ্যাঁ, অবশ্যই নারীদের ক্ষমতায়নটা দরকার, নারীদের নেতৃত্ব দানের ক্ষমতাটা দেওয়া দরকার, এবং নারীদের অবশ্যই নেতৃত্ব দেওয়ার তাদের ক্যাপাসিটি রয়েছে, এবং তারা যদি সুযোগ পায় তাহলে অবশ্যই তারা সেই নেতৃত্বটা দিতে পারবে। কক্সবাজারে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কি কি সমস্যা রয়েছে? আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। কক্সবাজারের ভূখণ্ডে দাঁড়িয়ে এই প্রশ্নটি আসলে খুব বেশি পরিমাণ সবার কাছে করা উচিত, যেন সমস্যাগুলো সবার সামনে উঠে আসে। আপনি বলেছেন যে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এবং বড় বড় সমস্যাগুলো কি কি। আপনাকে প্রথমত দেখতে হবে যে কক্সবাজারটা একটি পর্যটন নগরী, কিন্তু আপনি যদি পর্যটন নগরীর বিহাইন্ড দ্য সিনটা দেখেন, কক্সবাজারের মানুষ কি পর্যটন নগরীর যে পর্যটন সেবা, সে সেবা থেকে প্রাপ্ত আয়ের লভ্যাংশের অংশীদার কিনা? আপনার উত্তর হবে না। এই যে কক্সবাজারের আমরা যারা কক্সবাজারের লোকাল আছি, আপনি দেখেন যে লোকালদের মধ্যে কতজন ট্যুরিস্ট বিজনেসের সাথে ইনভলভ, খুব বেশি থাকবে না। আপনি যদি কক্সবাজারের লবণ শিল্পের কথা বলেন, কক্সবাজারের লবণ শিল্পের ভয়াবহ অবস্থা। আপনি যদি কক্সবাজারের কর্মসংস্থানের কথা বলেন, কক্সবাজারের তরুণদের কর্মসংস্থানের কথা বলেন, তাহলে সেখানেও দেখবেন যে কক্সবাজারের তরুণরা কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে। আপনি যদি কক্সবাজারের তরুণ উদ্যোক্তাদের কথা বলেন, কক্সবাজারের তরুণ উদ্যোক্তারা পিছিয়ে। আপনি যদি কক্সবাজারের নিরাপত্তার কথা বলেন, নিরাপত্তার দিক থেকে পিছিয়ে। ভৌগোলিক অবস্থান থেকে বিভাগীয় শহর থেকে দূরে হওয়ার কারণে কক্সবাজার সব কিছু থেকে পিছিয়ে। এটা কেন হচ্ছে? আমাদের সমস্যাগুলো দেখা দরকার। আমাদের আরও যদি বড় সমস্যার কথা বলি, তাহলে দেখা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা বিভাগীয় শহর থেকে কি পরিমাণ শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে আছি, সেটাও আপনাকে দেখতে হবে। তো আমি যদি বলি সমস্যাগুলো, বড় বড় সমস্যাগুলোর কথা, ধরেন আমি জাস্ট ইমাজিন করি, আমি মনে করি আমি একজন ট্যুরিস্ট, আমি কক্সবাজারে আসলাম। কক্সবাজারে এসে আমি কক্সবাজারে যে স্পটটাতে নামবো, আমি বাস টার্মিনালে নামার পর দেখি যে রাস্তার আশেপাশে ময়লার ভাগাড়। আমি একজন ট্যুরিস্ট, আমি বাহির থেকে এসেছি। কক্সবাজার সম্পর্কে আমার ধারণা হলো কক্সবাজার নামলেই ময়লা আবর্জনার গন্ধ শুকতে হয়। এরপর আমি আরেকটু গেলাম, ডলফিন মোড়ে গেলাম। ডলফিন মোড়ে গিয়ে দেখলাম হাঙ্গর, আরও অনেক কন্ট্রোভার্সি। এরপর আমি হোটেলে গেলাম, হোটেলে আমার সমস্যা। আমি রাতের বেলা একটু বের হলাম, রাতে আমার ছিনতাইকারীর সমস্যা। আমি এখানে ধরেন অন্যান্য যে ট্যুরিস্ট হাবগুলো আছে, সেখানে গিয়ে দেখলাম যে আমার পর্যাপ্ত সেবা নাই। আপনি দেখেন যে কক্সবাজার সি বিচে আপনার লাইফগার্ড ছাড়া আপনার কোনো বাহিনী, নিরাপত্তা বাহিনী নাই, যে উদ্ধারকর্মী নাই, যে কেউ দুর্ঘটনার কবলে পড়লে যে সেখান থেকে রক্ষা পাবে, সেই জিনিসগুলো নাই। আপনি এরপরে কক্সবাজার থেকে একটা সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনি আবার চলে যাবেন। যাওয়ার সময় দেখা যাবে যে ঢাকা যেতে যেতে আপনার 4-5টা স্পটে আপনার পুলিশের তল্লাশিতে পড়তে হবে। কেন? কারণ এই যে ইয়াবা পাচারের একটা ব্যাপার থাকে। তাহলে যিনি করছেন তিনি তো ঠিক আছে, কিন্তু যিনি করছেন না, একজন ট্যুরিস্ট, তিনি যাওয়ার সময় যদি পুলিশ হয়রানিতে পড়ে, তাহলে তিনার যে কক্সবাজারের যে একটা সুখকর অভিজ্ঞতা, সেটি কেমন হয়ে দাঁড়াবে, সেটি আমরা আসলে বুঝতে পারছি। আবার আপনি যদি দেখেন যে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের যোগাযোগ ব্যবস্থা কত বিচ্ছিন্ন। এই যে আপনি বললেন যে প্রতি সময় আমরা দেখতে পাই কক্সবাজার ঢাকা কক্সবাজার যে মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাহলে একজন মানুষ যে এখানে একটা ভালো স্মৃতি নেওয়ার জন্য আসছে, কিন্তু সে যাওয়ার সময় লাশ হয়ে ফিরছে, এই দায়বদ্ধতা কার? তাহলে যদি ব্যাপারটা এমন হয়, কেন ট্যুরিস্ট এখানে আসবে? যদি এমন হয় যে কক্সবাজারে পর্যটন নগরী হওয়ার পরও এলাকার লোকজন কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে পড়ছে, কেন কক্সবাজারের মানুষজন পর্যটন চাইবে? যদি এমন হয় যে আরেকটা বিষয় আছে, সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা সংকট আগামীর জন্য। আপনারা দেখতে পাবেন যে এখানে কক্সবাজার সদর হাসপাতাল আছে 250 শয্যার, কিন্তু আপনি গিয়ে দেখেন এখানে অধিকাংশ রোগী কোথাকার? আপনি কক্সবাজারের বেসরকারি হাসপাতালগুলোতে যান, অধিকাংশ রোগী কোথাকার? রোহিঙ্গারা কই যায়? কোথা থেকে তারা চিকিৎসা সেবা পায়? তারা নিশ্চয়ই আমাদের এইখান থেকেই নিচ্ছে। তাহলে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চিকিৎসার যে সেবা আমরা নাগরিক হিসেবে কি রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি না। আমি জনসাধারণ হিসেবে যদি চিন্তা করি, আমি যদি জন্ম নিবন্ধন করতে গিয়ে যদি আমার 3-4টা প্রত্যয়নপত্র লাগে, আমি বাংলাদেশের নাগরিক হয়ে লাভ কি? আমি যদি আমার রোহিঙ্গা না মর্মে প্রত্যয়নপত্র লাগে,
তাহলে বাংলাদেশের কক্সবাজারের নাগরিক হওয়াটা লজ্জার না আমার? তা এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে, এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের ট্যুরিস্ট স্পটে যেন, আমাদের ট্যুরিস্ট যে বিজনেস, এখানে যেন লোকালদের যেন ইনভলভমেন্ট থাকে। আপনি কিছুদিন আগে দেখলেন যে কয়েকটা পরিবেশ বান্ধব রেস্টুরেন্টও ভেঙে দেওয়া হলো। আপনি গিয়ে দেখেন যে মালিকানা কাদের? লোকালদের। কিন্তু এই যে বড় বড় প্রতিষ্ঠান, জল তরঙ্গ, আপনি সাইমন যদি দেখেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি দেখেন, যে তারা তো এই যে সাইমনে কয়েকদিন আগে ভাইরাল হলো যে তারা বালিয়াড়িকে হেলিপ্যাড বানিয়ে ফেলেছে, হেলিপ্যাড স্টেশন, হেলিকপ্টার ল্যান্ডিং করাচ্ছে। কই, তাদেরকে তো প্রশাসন গিয়ে কিছু করছে না, বলছে না। কিন্তু লোকাল যারা এন্টারপ্রেনার যারা আছে, তারা কিছু বললে তাদেরকে 101টা 1000টা নিয়ম দেখিয়ে তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে। আমার কথা হচ্ছে, করলে সবার ক্ষেত্রে করুক, শুধুমাত্র ওখানে স্থানীয়দের বেলায় এটা করা হচ্ছে। সো আমি চাইবো যে আমাদের লোকালদের আগে এখানে কন্ট্রিবিউট থাকতে হবে, লোকালদের এখানে অধিকার আছে, তারা যেন পর্যটন ব্যবসা থেকে উপকৃত হয়ে যেন তারা এগিয়ে যেতে পারে, যাতে কক্সবাজার যাতে নিরাপদ হয়, একটি সুখী সুন্দর কক্সবাজার আমরা কামনা করছি। কেমন কক্সবাজার দেখতে চান আগামীতে, নতুন কক্সবাজার? একটু আগে আমার ভাই রাকিব বলল যে ট্যুরিস্ট ব্যবসাগুলোতেও কিন্তু আমাদের স্থানীয়গুলো কোনো মূল্যায়ন পাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে 500টা হোটেল কেন্দ্রিক যদি আমরা ব্যবসা বাণিজ্য চিন্তা করি, লোকালরা যদি ব্যবসা বাণিজ্য চিন্তা করি, এক্ষেত্রে যে বেকারত্ব, এই বেকারত্বটা দূরী হবে বলে আমি মনে করি। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্র। এই যে দেখেন আমাদের কক্সবাজারে 2-3টা কলেজ আছে, এই 2-3টা কলেজের মধ্যে দেখবেন যে ক্লাসরুমের সংকট, শিক্ষকের সংকট, যাতায়াতের সংকট। তো আমরা এমন কক্সবাজার তো চাই না যে কক্সবাজারকে আন্তর্জাতিক বিশ্ব চিনি, কিন্তু আমরা এমন কক্সবাজার পেয়েছি যে কক্সবাজারের শিক্ষাক্ষেত্রে ক্লাসরুমের অভাব, শিক্ষকের অভাব। আমরা এমন কক্সবাজার চাই না, আমরা কক্সবাজার চাই যে একটা আধুনিক মানের কলেজ থাকুক, বিশ্ববিদ্যালয় থাকুক, যাতায়াত ব্যবস্থা ভালো থাকুক। এরপর হচ্ছে তৃতীয়ত আমরা যেটা বলবো, আমরা কক্সবাজারে অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন ট্যুরিস্ট আসলে হচ্ছে আমরা খুনের সম্মুখীন হই। এরপর হচ্ছে যখন আমরা ব্যবসা বাণিজ্য করি তখন হচ্ছে ছাদাবাজির সম্মুখীন হতে হয়। এইসব অপরাধ থেকে যেন আমরা মুক্তি পাই, সেরকম কক্সবাজারই চাই। আপনার কাছে প্রশ্ন থাকবে, কক্সবাজারে কি কি উন্নয়নের জায়গা আছে, কোথায় কোথায় আসলে উন্নয়ন করা যায়? অশেষ ধন্যবাদ পেনওয়ান নিউজ টিমকে। কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আগামীর ভাবনা ও জনগণের তারুণের বুট নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য। তাই আমাদের এই পর্যটন স্পটগুলো আমরা যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি, এই কক্সবাজারের যে বেকারত্ব আছে তা অনেকাংশ হ্রাস পাবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। তারও পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা আয়োজন করতে পারা যায় এবং কক্সবাজারের উন্নয়নের জন্য আমাদের শিক্ষাগত মান আরও বাড়াতে হবে। মানের পাশাপাশি ছাত্রছাত্রীদের, যেমন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেমন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকেও কক্সবাজারের উন্নয়নের সাথে সংযুক্ত করতে হবে। নারীদের একটা ভূমিকা রাখতে হবে। রাখার পাশাপাশি কক্সবাজারের যে প্রযুক্তিগত বিভিন্ন ধরনের সম্পদ মন্ত্রণালয় আছে, তাদের সুযোগ সদ্ব্যবহার করা প্রয়োজন আছে। তাহলে আমার মতে কক্সবাজারের বাংলাদেশের পর্যটনের খাতে বা বাংলাদেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি আপনার এলাকায় কেমন এমপি দেখতে চান? অসংখ্য ধন্যবাদ জানাই পেনওয়ান নিউজকে আজকের এই আয়োজনের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার এলাকায় কেমন নেতৃত্ব চাই বা কেমন নেতা চাই। বলতে আমার কেমন নেতৃত্ব তার আগে হচ্ছে আমার আসলে কী সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, এরা আগে ফাইন্ড আউট করতে হবে। এরপর আসলে এইগুলো কে বা কোন ধরনের নেতৃত্বের মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারি, এরা জাস্টিফাই করতে হবে। আমাদের এলাকায় মূলত যে অনেকগুলো সমস্যা আছে এখানে, তার মধ্যে যদি আমি কয়েকটা বলি উল্লেখযোগ্য, তার মধ্যে রোহিঙ্গা একটা বড় ধরনের সংকট আমাদের জন্য। এটা অনেকে বলে এটা আগামীতেও বড় ধরনের সংকট হবে। আমি মনে করি এর সংকটের প্রভাব আমরা এখনো অনেক সমস্যা ফেস করতেছি আমাদের রোহিঙ্গা সংকটের। তার পাশাপাশি আমরা যেহেতু সীমান্ত এলাকা, আমাদের পাশে যেহেতু রোহিঙ্গা আছে, এখানে রোহিঙ্গার মধ্যে ভৌগোলিকভাবে একটা ঝামেলা চলতেছে ওদের মধ্যে। এটা খুব বড় ধরনের ঝামেলা। আমরা এখন দেখি সেন্ট মার্টিন যাওয়ার পথে আমরা টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় না, অনেক সময় দেখা যায় 1 মাস 2 মাস বন্ধ থাকে। এই ধরনের ঝামেলাগুলো আমাদের ঠিক করতে হবে। এগুলো এই ঝামেলাগুলো যে ধরনের নেতৃত্ব
যে আগে অভিজ্ঞতা আছে সংসদ এবং জনগণের সাথে কাজ করার। তারপরে দেখা গেল যে রোহিঙ্গা সংকট কারণে হচ্ছে অনেক ধরনের অপহরণ, তা হলো যে প্রশাসনিকভাবে হচ্ছে কাজ করতেছে না প্রশাসনটা। প্রশাসনিক খুব স্ট্রং করতে হবে, যে অপহরণ, পাশাপাশি হচ্ছে আমাদের এই ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসা, এগুলো ইয়া করতে হবে। তারপরে দেখা গেল যে টেকনাফের বললে হচ্ছে মানুষের এক ধরনের হচ্ছে অন্য একটা চোখে দেখে, মানে এই টেকনাফটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে হচ্ছে আমাদের রোহিঙ্গা সংকটটা দূর করতে হবে। তারপর পাশাপাশি হচ্ছে মাদক, এই যে মাদক সাম্রাজ্য নামে যে টেকনাফ আছে, এই মাদকের ইয়াটা হচ্ছে আমাদের সেন্টমার্টের টেকনাফ থেকে হচ্ছে দূর করতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের যারা হচ্ছে দীর্ঘদিন হচ্ছে ধরুন রাজপথে ছিল, ফেসিস্টের সাথে যুদ্ধ করছে, তারপর পাশাপাশি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ছিল, জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, তাদের হচ্ছে বিভিন্ন দক্ষ, তা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে, এইরকম নেতৃত্ব চাই। তার পাশাপাশি হচ্ছে অনেকে হচ্ছে বলবেন যে নতুন নেতৃত্ব, আসলে এখানে হচ্ছে নতুন নেতৃত্ব হচ্ছে আফামর পরিবর্তন করে ফেলবে, এটাও ফেক না। আমাদের নতুন নেতৃত্বের পাশাপাশি হচ্ছে আমরা চাই হচ্ছে অভিজ্ঞ সম্পন্ন, মিলেমিশে হচ্ছে আমাদের যে সমস্যা কক্সবাজারে বিশেষ করে এগুলো হচ্ছে দূর করবে আশা করি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের কক্সবাজারের অনেক বিষয় উঠে এসেছে। এই বিষয়গুলো আশা করি যারা দায়িত্বশীল রয়েছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আগামীতে নির্বাচন করবেন এবং নির্বাচনে জয়লাভ করবেন, তারা যদি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়গুলো আসলে উপলব্ধি করতে পারে, তাহলে আশা করি কক্সবাজারের যে সমস্যা সমাধানে আশা করি এই বিষয়গুলো কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ধরনের অনুষ্ঠান আমরা আপনাদের এলাকাতে গিয়ে যে কোনো সময় করতে পারি। আপনারা প্রস্তুত থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, পেনুয়ার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।